আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে একটি ফ্রি প্ল্যাটফর্মে থেকে কিভাবে আপনি একটি ব্লগ সাইট আপনি ওপেন করবেন। তো ফ্রি প্ল্যাটফর্মের মধ্যে একটি প্ল্যাটফর্ম রয়েছে যেটা হচ্ছে গুগলের নিজস্ব সার্ভিস, যার নাম হচ্ছে blogger.com। অর্থাৎ এটা হচ্ছে একটা সাব ডোমেইনে আপনি একটা আপনার পার্সোনালি একটা ব্লগ তৈরি করতে পারবেন। সাব ডোমেন অর্থাৎ মূল ডোমেইনের আন্ডারে, অর্থাৎ গুগলের যে মূল ডোমেন তার আন্ডারে সাব ডোমেইনে আপনি একটা ফ্রি ব্লগ সাইট খুলতে পারবেন। যদি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি খুলতে পারবেন। একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি অসংখ্য সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো সর্বপ্রথমে এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার জিমেলের লগ ইন অবস্থা আপনাকে থাকতে হবে। তো লগ ইন অবস্থা থাকার পরে দেন আপনি চলে আসবেন হচ্ছে এই blogger.com লিখে গুগলে সার্চ দিবেন। দেবার পরে দেখেন এখানে আছে, তো আমরা এখানে যাই, ক্লিক করে আচ্ছা যাচ্ছি। তো এবার আমরা একটি নতুন ব্লগ আমরা ক্রিয়েট করব, সেজন্য আমাদেরকে যেতে হবে এই নিউ ব্লগ। সো আমরা এই নিউ ব্লগে যাচ্ছি। নিউ ব্লগে যাওয়ার পরে এখানে আপনার সাইটের কি টাইটেল হবে সেটা এখানে হবে, এখানে সাইটের অ্যাড্রেসটা কি হবে সেই বিষয়টা হবে। সো টাইটেলটা হচ্ছে আমরা কি টাইটেল দেওয়া যায়, আমাদের আজকে যে সাইটটা করবো সেটার টপিকসটা কি হতে পারে। আগেরটা ছিল লার্ন উইথ এসইও উইথ ইমন ছিল এরকম। সো এটা কি লিখবো, এটা লিখি, বলুন আপনারা। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিস ট্রিটমেন্ট। ওকে, ধরেন আমাদের সাবজেক্টটা হবে ডায়াবেটিস টাইপ 2 ট্রিটমেন্ট নিয়ে যত ধরনের সাজেশন আছে সেই সকল সাজেশন আমরা এখানে থাকবে। না, এটা নাম না, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেল থাকুক সেটা সমস্যা না, বাট নামটা ইউনিক হইতে হবে। সো আমরা একটা নাম এখানে নিব। সো আমরা নামটা যেটা হবে, আমাদের যে নামই নেই আমরা, আমাদের নামটার পরে ডট ব্লগ স্পট কথাটা থাকবে। কেন আমরা এখন ফ্রি প্ল্যাটফর্মে আছি, যদি ফ্রিতে না থাকতাম তাহলে আর ব্লগ স্পট কথাটা থাকতো না। সো ফ্রি হওয়ার কারণেই এখানে আপনার নামের সাথে ব্লগ স্পট কথাটা তারা দিয়ে দিবে। সো ব্লগ স্পট থাকাতে এভাবেই তো নামটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা চেষ্টা করবো যত ছোট একটা নাম নেওয়া যায়। সো আমরা একটু নাম ট্রাই করি, কোনো একটা নাম। ডায়াবেটিস রিলিফ দিয়ে দেখি হয় কিনা। না, বলছে যে হয়নি, এই নামে নিচ্ছে না, আমাকে অন্য কিছু নিতে হবে। নিবে না, মানে এত কমন শব্দগুলো মনে হয় অ্যাভেলেবেল না, আনকমন কিছু লিখতে হবে। কি সলভেশন, SOLVATION না? আচ্ছা দেখি। হ্যাঁ, ডায়াবেটিক সলভেশন নামে কোনো সাইট নাই, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো যত ছোট, আমার মতে আরো ছোট হলে আরো ভালো, ঠিক আছে, যত ছোট সম্ভব। ওকে, ধরেন ডাই বা কিউর, কথার কথা, মানে যত ছোট সম্ভব তত ছোট নিব আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এটা নিই নাকি। আচ্ছা, দেন আমাদের নাম হয়ে গিয়েছে সাইটের এইটা। আর আপনার নামের ক্ষেত্রে কখনো ওই হাইফেন ইউজ করবেন না, অনেকে এরকম হাইফেন ইউজ করে। হ্যাঁ, এরকম কোনো হাইফেন ইউজ করবেন না। তো এরপর আমরা যে কোনো একটা থিম আমরা এখান থেকে চুজ করে নিব প্রাথমিকভাবে আর কি, পরে আমরা এটা চেঞ্জ করে দিব থিমটা। সো আমরা থিম হিসেবে আমরা ধরুন আপাতত নেই
যে কোনো একটা নেই এখান থেকে। আচ্ছা এটাই নিচ্ছি, যেটা আছে সেটাই নিচ্ছি। সিলেক্ট করে ক্রিয়েট ব্লগ, আমাদের ব্লগটা এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের ব্লগটা ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি, এবং আমরা এখন এই মুহূর্তে আমাদের ব্লগের ড্যাশবোর্ডে আছি। এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে ঠিক সেই ওয়ার্ডপ্রেসের মতো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরপরই সেখানে আমাদের কাজটা ছিল যে আমার সাইটটাকে ডি ইন্ডেক্স করে রাখা, যেন এসে এই মুহূর্তে ইন্ডেক্স কোনো কারণে না করে। তাহলে আমি এই ইন্ডেক্সেশনটা কি করে দিব, এখন বন্ধ করে দেব। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেটিংসে এসে দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি লিস্টেড অন ব্লগার ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা এডিটে ক্লিক করে আমি আপাতত যেটা করব যে অ্যাড ইউর ব্লগ টু আওয়ার লিস্টিং আপাতত নো করে দিব। হ্যাঁ এগুলোকে নো করে দিব। দেন যখন আমার সাইটটাতে মোটামুটি এটা কনফিগার করা হয়ে যাবে, এখানে 20-25টা আর্টিকেল হবে, প্রতিটা আর্টিকেল একটা আরেকটার সাথে ভালোভাবে ইন্টারনাল লিঙ্কিং হবে। দেন আমি যখন সাইটটাকে ওয়েবমাস্টারে ভেরিফাই করব তখন আমি এটাকে অবশ্যই ইএস দিয়ে আবার সেভ করে নিব। এখন আপাতত আমরা যেটা করব নো রাখবো, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য। কিন্তু আমি আমার ক্লাসের সুবিধার্থে আমি এখনই ইন্ডেক্সে এটা দিব, নাহলে আপনারা এটা তো দেখাতে পারবো না। এই জন্য আমি এখন আপাতত ইএসি দিয়ে রাখবো, মানে যেমন ছিল তেমনই দিয়ে রাখছি। কোনটা ব্লগ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো এটা গেল। এরপর আপনি এখান থেকে টাইটেলটা যদি আবার চান যে আপনার সাইটের টাইটেলটা চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে সাইটের একটা ডেসক্রিপশন আপনি এখানে লিখতে হবে। ও আচ্ছা সেভ হচ্ছে ওটা। এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করে নিতে হবে, সাইট সম্পর্কে একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিব। এখানে বলা হচ্ছে 500 ক্যারেক্টার ম্যাক্সিমাম হবে। সো আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন দিব। তার আগে আমরা ভিউ ব্লগটা দেখি, যদিও ব্লগটা এই মুহূর্তে একদম বাজে অবস্থায় আছে, কিছুই নাই, দেখতে অড লাগবে। সো আমরা আমাদের এই যে ব্লগটা ক্রিয়েট হয়েছে, এখন আমরা একটা কিছু ডেসক্রিপশন লিখি যে জাস্ট এতটুকু আমি লিখলাম আর কি, লিখে দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখানে ওটা লেখা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি আপনার মানে প্রয়োজন মোতাবেক আপনি দেখতে মানে যেন অড না লাগে সেই পরিমাণে আপনি এখানে কথাবার্তা লিখবেন। মানে এখানে 500 ওয়ার্ড বলেছে ম্যাক্সিমাম, তাই বলে 500 লিখতে হবে এমন না। এখানে 500 ওয়ার্ড থাকলে তো সেটা অনেক বেশি হয়ে যাবে। এটা হচ্ছে সাইটের ভিতরে ভিজিটর যখন আসবে তারা আর কি দেখতে পারবে এই জায়গাটা, ঠিক আছে। আর ডেসক্রিপশন জন্য আরেকটা অপশন আছে। এরপর আপনারা যদি চান যে আপনার সাইটটাতে আপনি এমন করবেন যে ব্লগস্পটে, অর্থাৎ আমরা ডোমেইন হোস্টিং বোঝেন তো, একটা জায়গা, একটা জায়গা, সেই জায়গাতে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করি। সো এই ব্লগস্পটের ক্ষেত্রে, ব্লগারের ক্ষেত্রে জায়গাটা তো গুগলের কাছেই আছে। সো এখানে তো আপনি জায়গা নিয়ে আপনার সমস্যা নাই, আপনি আপনার ফাইল আপলোড করতে পারছেন, রাখতে পারছেন। সো আপনার হোস্টিং এর তো প্রয়োজন হচ্ছে না। এখন আপনি যদি চান যে ঠিক আছে আমি একটা ডোমেইন, মানে আমি একটা কাস্টম ডোমেইন অর্থাৎ একটা ডোমেইন কিনে দেন সেই ডোমেইনটাকে আমি এই গুগলে হোস্ট করব,
মানে আমার হোস্টিং কিনবো না, আমি জাস্ট একটা ডোমেন কিনবো, শুধু নাম কিনবো, ওয়েবসাইটের নাম কিনে সেটাকে আমি হোস্ট করব হচ্ছে এই ব্লগ স্পটে হোস্ট করব। সো এটা কিন্তু করা যায়, ঠিক আছে। সো এটা কিভাবে করবেন এটা আমি একটু জাস্ট কিছু ইমেজের মাধ্যমে আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে তো যখন আপনি একটা ডোমেইন আপনি কিনবেন, ডোমেইন কেনার পরে যেটা হবে আপনাকে ধরেন আপনার ডোমেইন কেনা আছে, তো ডোমেইন কিনলে কিন্তু আপনাকে তারা একটা কন্ট্রোল প্যানেল দিবে, ডোমেইনেরও একটা প্যানেল দিবে। তো ওই প্যানেলে যেটা করতে হবে, কিছু কোড থাকবে, সেই কোডগুলো আপনাকে এই ব্লগস্পটে এনে রাখতে হবে। সরি, মানে এটার এই ব্লগস্পটের কোডটা ওই আপনার প্যানেলে রাখতে হবে, ঠিক আছে। সো এটা আমরা যেটা করব, এখানে দেখেন বিষয়টা আছে এরকম যে এই দেখেন যে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ, মানে কাস্টম কোনো ডোমেইন কিনে যদি আপনি এখানে ব্লগস্পটে যদি আপনি হোস্ট করাতে চান, দেন এখানে চাপ দিতে হবে এই যে সেট আপ, তারপর আপনার নামটা লিখতে হবে, যে ডোমেইনটা আপনি কিনেছেন সেটার নামটা লিখতে হবে। ফর এক্সাম্পল www.yoursite.com, ঠিক আছে, এভাবে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি সেভ দিব, সেভ দিলে সে একটা ইরর দেখাবে এবং দেখেন 1 2 3 4 চারটা জিনিস সে সাজেস্ট করছে। সো বিষয়টা এরকমই হবে। দেখেন এই যে আমি এখানে ক্লিক করেছি না একটু আগে, এখানে ক্লিক করতে হবে আপনাকে। দেন আমি নাম দিয়েছি কিন্তু এইমাত্র যে yoursite.com দিয়েছি। দেওয়ার পরে নামটা দেওয়ার পরে কিন্তু এখানে একটা অপশন ছিল, আমি এখানে ক্লিক করি নাই, এখানে ক্লিক না করে আমি এখানে ডাইরেক্ট সেভে চাপ দিয়ে দিয়েছি। তো এখানে ক্লিক করলে সে আপনাকে কিছু নাম্বার দেখাবে আর কি, সেই নাম্বারগুলো আপনার লাগবে। তো এটা হচ্ছে আর কি টপ লেভেল ডোমেইন আর কি। এই যে দেখেন ঠিক এরকমটা আমাদের হয়েছে না, তো এগুলো আমাদের লাগবে পরবর্তীতে। তো এই পর্যন্ত তো আমরা আসলাম, আসার পরে এবার আপনি চলে যাবেন হচ্ছেন আপনি যেখান থেকে ডোমেইন কিনেছেন সেই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে আপনাকে। ডোমেইন যেখান থেকে নেবেন তারাই তো আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে তার প্যানেলের। যদি আমি ওই ফ্রি ইয়ারটাই করি, ব্লগস্পটে করি, এটাই কোনো প্রফিট হবে? সবচেয়ে ভালো হচ্ছে সরাসরি আপনার মানে কেনা ডোমেইন হোস্টিং এ হোস্ট করলে এটা এসইওতে একটু মানে একটু ভালো কাজ দেয়। তারপরেও ফ্রি ডোমেইনের চাইতে পেইড ডোমেইন যদি আপনি হোস্ট করেন মানে ওটার চাইতে ভালো কাজ করবে কিছুটা। ডাইরেক্ট ব্লগস্পটে তো কোনো প্রফিটই নেই একেবারে এখন এই মুহূর্তে যে অবস্থায় আছে ডাইরেক্ট যে ব্লগস্পট, এক্ষেত্রে মানে আমরা এখন যে সিচুয়েশনে আছি, অর্থাৎ এই যে তো এরকম ব্লগগুলোকে সাধারণত র্যাঙ্কে আনাটা টাফ হয়ে যায় কিছুটা, ঠিক আছে, র্যাঙ্কে আনাটা টাফ হয়। তবে এই সাইটগুলো আজকে যে আমরা ক্লাসটা শিখতেছি এটা কেন লাগবে আমাদের, এই সাইটগুলো অর্থাৎ এই ফ্রি ব্লগস্পট সাইটটা আমার মানি সাইট যেটা থাকবে মূল সাইট, সেটাকে সে র্যাঙ্কে ওঠানোর জন্য আমার সাপোর্টিং একটা সাইট লাগবে। সাপোর্টিং সাইটটা হবে আমার এই ধরনের ফ্রি সাইট, সেটা হতে পারে blogspot.com, সেটা হতে পারে freewordpress.com, টাম্বলার হতে পারে, ঠিক আছে। সো অন্যান্য যে সকল ওয়েব টু আছে সেগুলো ফ্রি গুলো সাপোর্ট দিবে কাকে, মানি সাইটকে, ঠিক আছে। এই জন্য আমার এটা লাগবে। বলে রাখা ভালো, ক্ষেত্র বিশেষে এই ধরনের ফ্রি ব্লগস্পট সাইটেও কিন্তু ভালো ভিজিটর আনা যায়, ঠিক আছে। বিশেষ করে যে সফটওয়্যার সাইটগুলি দেখবেন যে আপনি যদি একটু খোঁজেন পার্টিকুলার কোনো সফটওয়্যার, দেখবেন যে প্রথম পেজে এই ব্লগস্পট সাইটও চলে আসে এরকম, ঠিক আছে। বাট যারা প্রফেশনাল তারা আগে দেখা যেত, এখনো পাওয়া যাবে, একটু খুঁজি যদি আমি এখনো পাবো, ঠিক আছে। তারপরেও যাই হোক, এটা আমরা তো র্যাঙ্কের জন্য করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমার মানি সাইটকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা ফ্রি ব্লগস্পট আমরা ট্রাই করবো। ওকে, প্রথমে আমরা তো ফ্রি ব্লগস্পট থেকে এটাতে আসলাম, তারপরে আমরা ফ্রি ডোমেইন হোস্টিং পাইলাম না,
সাবডোমেইন হ্যাঁ। এটার কাজ কি শেষ? না, পুরোটা কাজই আমরা আজকে ক্লাসটা পুরোটা ওটা নিয়ে হবে। জাস্ট আমি দেখাচ্ছি যে যদি আপনার ইচ্ছা হয় যে আমি হোস্টিং এ একটা আমার কেনা টপ লেভেল ডোমেইন আমি হোস্ট করব, সেই অপশনটা দেখাচ্ছি। এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, এটা আমাদের ক্লাসের সাথে ততটা প্রয়োজন নাই। কিন্তু যদি কেউ মনে করে যে আমি একটা কেনা ডোমেইনকে হোস্ট করব, সেটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। বুঝা গেছে বিষয়টা? ব্লগ স্পটের সময় আপনি একবার বললেন যে নামটা হচ্ছে যত ছোট হয়, হ্যাঁ। এটা কি মানে যখন ডোমেইন কিনবো হ্যাঁ, তখনও কি ছোট হয় ভালো? ডেফিনেটলি ছোট হওয়া ভালো। সেই নামটা কি যাদের 12 ম্যাক্সিমাম ধরেন 12 ক্যারেক্টারের মধ্যে আপনি রাখলেন আপনার ডোমেইন নেমটা, ঠিক আছে? মানে সেই নামটা কি তারা সাজেস্ট করবে না না, এটা আপনি সাজেস্ট করে দিবেন কি নাম হবে। ওকে, তো আমরা যেটা করব, আমরা যদি আমাদের নিজস্ব কেনা ডোমেইনকে যদি আমরা মানে আমরা হোস্টিং কিনতে না চাই, সেক্ষেত্রে আমরা এই ফ্রি ব্লগ স্পটে আমরা হোস্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে সেটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যেতে হবে, লগইন করতে হবে। লগইন করার পরে আপনি এই দেখেন ম্যানেজ মাই ডোমেইন নামে একটা অপশন আছে, সেই ম্যানেজ মাই ডোমেইনে আপনাকে ক্লিক করতে হবে লগইন করে। তো ম্যানেজ মাই ডোমেইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এই যে ডিএনএস ম্যানেজার, ডিএনএস জোন ফাইল। তো ডিএনএস জোন ফাইলে এসে আপনি এডিট করতে পারবেন। এডিট অপশনে এসে এডিটে যদি আপনি ক্লিক করেন, দেন এই অ্যাড করতে পারবেন আপনি এই যে হোস্ট, যেটা এই যে সিনেম এলিয়াস হোস্ট, এখানে আপনি অ্যাড করতে পারেন। কি অ্যাড করবেন দেখেন, ওই যে এই চারটা ছিল না আমাদের এখানে, এই যে ছিল, তো এগুলো আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করে নেবেন, অ্যাড করার পর সেভ করে নেবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন কিছু কোড আছে না, এই কোডগুলো আপনাকে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। এই কোডগুলো পাবেন কোথায়? এই কোডগুলো আপনারা ভিউ সেটিং ইনস্ট্রাকশন একটু ক্লিক করি। এই যে সে পুরো প্রসিডিউরটা আপনাকে দিয়ে দিয়েছে, কি কি আপনাকে অ্যাড করতে হবে না হবে এখানে, ঠিক আছে? এই যে আমি কি করেছি, টপ লেভেল ডোমেইনটা জাস্ট ক্লিক করেছি না, দেখেছেন? টপ লেভেল ডোমেইনটা আমি মাত্র ক্লিক করলাম, সিলেক্ট করাতে এই যে অনেকগুলো কথাবার্তা এসেছে, কোড এসেছে। তো আপনাকে সেটাও অ্যাড করে নিতে হবে, এই বিষয়গুলো আপনার ওই প্যানেলে। ওকে, এগুলো অ্যাড করে নিতে হবে। এবং প্রসিডিউরটা তো এখানে আছেই, ইমেজগুলোও দিয়ে দিব আমি গ্রুপে, আশা করি ভিডিও আছে, পারা যাবে। দেন ফাইনালি আপনি এরপর যেটা করবেন, এরপর আপনি সেটাকে সেভ করতে পারবেন এবং অবশ্যই এটা টিকমার্কটা দিয়ে নেবেন যে রিডাইরেক্ট হবে আর কি। যদি অর্থাৎ আপনার যদি এমন হয় যে এটা লিখে কেউ সার্চ দিচ্ছে, দেন এটা চলে যাবে আপনার ওই মূল ডোমেইন, যেটা কেনা ডোমেইন, সেখানে রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এইভাবে যেটা করতে পারবো। এই মুহূর্তে আমাদের দেখেন এই অপশনটা নাই, অর্থাৎ এই যে এই অপশনটা নাই। কেন নাই? কারণ আমরা অ্যাড করতে পারিনি জিনিসগুলো, প্যানেলে তো আমরা অ্যাড করিনি, এই জন্য আমরা অপশন পাচ্ছি না। তো যাই হোক, প্যানেলে অ্যাড করার পর দেন আপনারা এটাকে যেটা করতে পারবেন, সেভ করতে পারবেন। সেভ করার পর দেখবেন যে আপনার এই রিডাইরেক্ট অপশনটাও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যে রিডাইরেক্টের অপশনটা দেখাচ্ছে সেটাও আপনি পেয়ে যাবেন। দেন ফাইনালি সেভ করে শেষ, আপনার কাজ শেষ। ওকে, যদি আপনি একটা কেনা ডোমেইন যদি হোস্ট করতে চান। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটু এটা আমি বাদ দিই, কারণ আমার তো এই ডোমেইন নেই। এরপর আমরা এখন একটু এই পাশের অংশগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এগুলো সো দেখতেই পাচ্ছেন যে এটা ওভারভিউ যেটা হচ্ছে এখানে আপনার ওই এই তথ্যগুলো থাকবে, অর্থাৎ ওই পেজ ভিউ দেখাবে, তারপর কিছু অপশন এখানে পাবেন জেনারেল, তারপর পোস্ট থেকে দেখতে পাবেন যে কিভাবে একটি আর্টিকেল আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আর্টিকেল কিভাবে পাবলিশ করবেন সেটা। তো আপনি এর প্রথমবার হলে তো আপনি ক্রিয়েট এ নিউ এ ক্লিক করবেন, আর এর পরের বার থেকে জাস্ট এই কলম চিহ্নিত এই জায়গাটাতে ক্রিয়েট এ নিউ পোস্ট এখানে ক্লিক করলে আর্টিকেল পাবলিশ করতে পারবেন। মানে কালকে যে ক্লাসটা আমরা করলাম আর্টিকেলের, সেইটা কি এখানে ড্রাফট করতে পারবো, তারপরে কপি করে পারবো, একই রকম, ঠিক আছে? শুধু কালকের আর আজকের মধ্যে পার্থক্য হচ্ছে কালকেরটা ইউজড ছিল, আজকেরটা ইউজড নাই। বুঝতে পারছেন? এই আর তেমন পার্থক্য কিছু নাই। আচ্ছা,
সো এরপর হচ্ছে পেজেস। হ্যাঁ, যে আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান, যেমন থাকে না অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ থাকে এরকম। সো এরকম পেজ যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনি পেজও ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যেটা করব, আমরা একটা পেজ ক্রিয়েট করি, এটা ক্রিয়েট এ নিউ পেজ। এখানে আমরা লিখি যে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লিখে এখানে আমরা লিখি যে নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল হ্যাঁ, এখানকার একটা অ্যাড্রেস বলেন তো। ধানমন্ডি 4। কম্পিউটার ঠিক আছে, এ পর্যন্ত লিখলাম আর কি। লিখে দেন আমি এটাকে যেটা করব, এখান থেকে আমরা এটাকে পাবলিশ করছি। আচ্ছা, সো পাবলিশ করার পরে আপনি এই মুহূর্তে হয়তোবা এটাকে দেখতে পাবেন না, এই পেজটাকে আপনি এখন এই মুহূর্তে দেখতে পাবেন না হয়তোবা। চলুন আমরা একটু রিলোড করি। দেখেন এখনো পেজটা কিন্তু এখানে পাইনি আমরা, এটা তাই না? সো আমরা যেটা করতে হবে, এটাকে এই পেজটাকে শো করাইতে হলে আমাকে আরেকটা অপশনে যেতে হবে। আমরা সেই জায়গাটাতে আবার হ্যাঁ হ্যাঁ আমি সবগুলোই বলবো। সবগুলোই মানে এই পেজটা আনতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা আগে এই পর্বটা শেষ করি, পরিচয় পর্বটা শেষ করি। দেন হচ্ছে কমেন্টস। কমেন্টস থেকে এখান থেকে আপনি যদি কোনো কমেন্ট আসে সেই কমেন্টটা ডিলিট করতে পারবেন, বা আপনি কমেন্টটা আসলে কি করতে চাচ্ছেন বা স্প্যাম কমেন্ট থাকলে সেগুলি দেখাবে। গুগল প্লাস, এখান থেকে গুগল প্লাসগুলো আপনি যেটা করতে পারবেন, এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন। অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে কিনা, আর্টিকেল পাবলিশ করার সাথে সাথে কি এটা অটোমেটিক্যালি আপনার গুগল প্লাসে শেয়ার হবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া আপনার এই ওয়েবসাইটে কি আপনি গুগল প্লাস কমেন্টের জন্য অপশনটা রাখবেন কিনা, এই ব্যাপারগুলো এখান থেকে ম্যানেজ করে দিতে পারবেন। স্ট্যাটস থেকে দেখতে পারবেন যে ভিজিটর আজকে কতজন এসেছে, গতকালকে কতজন। আর এখান থেকে ডোন্ট ট্র্যাক ইউর ওন পেজ ভিউ, এটা চাপ দিয়ে এটা আপনি যেটা করবেন, মানে আপনি আসলে আপনিও তো একজন ভিজিটরের মতো কাউন্ট হয়ে যাবে। তো ডোন্ট ট্র্যাক মাই পেজ ভিউ সিলেক্ট করে সেভ করে দিবেন। তো এখানে দেখাবে কোন দেশ থেকে ভিজিটর কখন কোন দিন আসলো, পেজ ভিউ দেখাবে। এরপর পোস্ট, অর্থাৎ কোন পোস্টের তাকে খুঁজে সে এসেছে আপনার সাইটে সেটা দেখাচ্ছে। ট্রাফিক সোর্স এখানেও দেখাবে, সেই রেফারিং ইউআরএল, সেটা অর্থাৎ ফেসবুক থেকে আসলো নাকি সার্চ ইঞ্জিন থেকে আসলো না কোথা থেকে আসলো, বা আসলে কি কিওয়ার্ডের ভিত্তিতে আসলো, এই ব্যাপারগুলো। অডিয়েন্স এগুলো দেখাবে। সো এটা হচ্ছে যে আমরা পেজ ভিউ করলাম সেটা এখানে দেখাচ্ছে। আর ইউনাইটেড স্টেটস এটা একটা রোবটকে বোঝাচ্ছে, রোবট, সার্চ ইঞ্জিন রোবট আর কি। এই ব্যাপারগুলো আপনার এখান থেকে দেখাবে। আর্নিংস হচ্ছে যদি আপনি এটাকে অ্যাডসেন্সের সাথে অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে পারবেন, যদিও ফ্রি ব্লগস্পটে অ্যাডসেন্স পাওয়াটা সো টাফ। এরপর ক্যাম্পেইনটা আপনাদের লাগবে না, অর্থাৎ আপনারা যদি পেইড মার্কেটিং করে যদি ভিজিটর আনতে চান তখন এই ক্যাম্পেইনটা লাগবে। লেআউট, এই লেআউটটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে আপনার পরিবর্তন করার ক্ষেত্রে বা ওয়েবসাইটটাতে আরো বাড়তি অনেকগুলো অপশন অ্যাড করার জন্যই আপনাকে এই লেআউটে অপশনটা থাকবে। অর্থাৎ আপনার সাইটে বাড়তি সুযোগ সুবিধা, যেমন ধরেন একটা আপনি চাচ্ছেন এখানে একটা আর্কাইভস হোক, বা এখানে একটা পপুলার পেজের একটা অপশন আসুক, বা আপনি চাচ্ছেন এখানে একটা আপনার ফেসবুকের ফ্যান পেজের বক্স চলে আসুক, আপনার অথর বায়ো চলে আসুক, মানে অর্থাৎ এক্সট্রা যা যা প্রয়োজন উইজেটসগুলো এগুলো আপনি চাইলে এখান থেকে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে লেআউট। দেন টেমপ্লেট হচ্ছে যে আপনি যদি চান অন্য একটি থিম আপনি এখান থেকে আপলোড করবেন বা ডিজাইন করবেন। আমি যাই কাস্টমাইজে যাই, যদি কাস্টমাইজে ক্লিক করি তো এই মুহূর্তে আমরা ডিফল্ট থিমে আছি, আমরা ব্লগস্পটের ডিফল্ট থিমে আছি, নিজস্ব থিমে আছি। সো নিজস্ব থিমে আমরা হালকা পাতলা কিছু পরিবর্তন আনতে পারবো সামান্য। যেমন ধরেন এখান থেকে আমি
আমি আমি চুজ করে দিতে পারবো, কালার চুজ করে দিতে পারবো কি কালার হবে না হবে। হ্যাঁ, এটা আমি এখান থেকে চুজ করে দিতে পারবো, চেঞ্জ করতে। তো আমরা চেঞ্জ করে দিতে পারছি, দেন চেঞ্জ করে অ্যাপ্লাই দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে হোয়াইট, এই পাশে যে ফাঁকা অংশ, এই পাশে যে ফাঁকা অংশ আছে সেগুলো আমরাকে চাইলে একটু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তারপর এই যে রাইট সাইড বারকে কি বাড়াবো নাকি কমাবো, এই ব্যাপারগুলো এখান থেকে আমরা করতে পারবো। কিন্তু আপনার তো অন্য মানে ওর ডিফল্ট থিম ছাড়া অন্য থিমগুলোতে আপনি এত কাস্টমাইজ করতে পারবেন না, ঠিক আছে। ফ্রি যে সকল অন্যান্য থিম থাকবে সেগুলোকে পারবেন না। অর্থাৎ কিছু সাইট আছে যে সকল সাইটে আপনি ফ্রি সুন্দর সুন্দর ফ্রি থিম ডাউনলোড করতে পারবেন আপনার সাইটের জন্য। যে তার মধ্যে একটা সাইট হচ্ছে, নাম হচ্ছে বি টেমপ্লেটস, ঠিক আছে। বি টেমপ্লেটস যদি যান আপনি, এখানে অসংখ্য এই ব্লগ স্পটের জন্য অসংখ্য থিম আছে, ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার চাহিদা মোতাবেক। এবং ডাউনলোড করার আগে আপনি ডেমো দেখেও নিতে পারবেন যে আপনার সাইটে এটা থিমটা অ্যাপ্লাই করার পর সাইটটা দেখতে কেমন হবে। এই যে যেমন যদি আপনি এই থিমটা ইনস্টল করেন, ঠিক আপনার ওয়েবসাইটটা দেখতে এরকমই হবে, ঠিক আছে। সো নিমিশেই আমরা আমাদের সাইটটাকে, আর ডিজাইনের জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে না, আমরা সুন্দর একটা সাইট ডিজাইন আমরা চুজ করে আমাদের সাইটে জাস্ট ইনস্টল করে দিলেই আমাদের সাইটটা ওরকম ভাবে হয়ে যাবে। সো আপনি এখান থেকে যেটা করবেন, এই যে এরকম সুন্দর সুন্দর যে টেমপ্লেট আছে সেটা যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এক্ষেত্রে যেটা করতে হবে, শুধু সুন্দর হলেই হবে না, এখানে রেসপন্সিভেরও ব্যাপার আছে। কারণ আমরা জানি মোবাইলে আর ডেস্কটপের ভিউ কিন্তু আলাদা হয়। তো ডেস্কটপে ভালো দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে এটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে আবার সমস্যা, কারণ অনেক ভিজিটর মোবাইল থেকেও আসতে পারে। সো তার মধ্যে একটা থিম আছে এই মুহূর্তে যেটা খেয়াল করছে, সেটা হচ্ছে নিউজ প্রো। ওয়ার্ডপ্রেসে কি এটা প্রবলেম হবে? কোনটা? মোবাইল আর ডেস্কটপ দিয়ে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও একই। ওয়ার্ডপ্রেসেও আপনাকে যেটা করতে হবে, রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আপনি WP টাচ নামে একটি প্লাগইনস আছে, সেই WP টাচ প্লাগইনসটা যদি ইনস্টল করেন, আশা করা যায় মোটামুটি কিছুটা উন্নয়ন হবে সাইটের, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি করে দিবে ওই প্লাগইনসটা। সো নিউজ প্রো ব্লগার টেমপ্লেট। এরপর লেআউট থেকে হচ্ছে যে সাইটের এই যে বায়ে কিছু রাখবেন কিনা, যেমন এটার বায়ে তো কিছু, বাঁ পাশে তো কিছু নাই, হ্যাঁ, বা নিচের দিকে কিছু নাই। তো আপনি যদি এই অপশনগুলো বাড়াতে চান, তাহলে এখান থেকে আপনি সেটা চুজ করতে পারেন যে কি ফরম্যাট হবে। এই আমাদের এই মুহূর্তে এই ফরম্যাটে আছে, অর্থাৎ শুধু ডান পাশে আমরা আমাদের অ্যাড রাখতে পারবো, বা কিছু যদি রাখতে চাই তাহলে এরকম করতে পারবো। যদি আপনি চান যে না আমার বাঁ পাশেও আমি কিছু দেখাবো, অ্যাড দেখাবো বা কিছু রাখবো, অথরবায়ো বা আমার গুগল প্লাস কিছু একটা রাখবো, দেন আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর অ্যাডভান্সড থেকে যেটা করতে পারবেন, যে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, তারপর ব্লগের টাইটেল ফন্ট চেঞ্জ করা, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ডেসক্রিপশনের ক্ষেত্রেও তাই, মানে এখানে যা যা আছে সবগুলো চেঞ্জ করতে পারবেন কিছু হালকা পাতলা। স্যার একটা প্রশ্ন ছিল। জি, এটা ওয়েবসাইটে যেভাবে ফেসবুকে বা গুগল প্লাসে টুইটারে যেভাবে হয় পাবলিশ হয়, ব্লগ স্পটে কিভাবে পাবলিশ হবে? মানে একটা আর্টিকেল লেখার পরে বা আমি একটা নতুন কিছু যুক্ত করার পরে ব্লগ স্পটে সেটা ওই অটোমেটিক্যালি পাবলিশ হবে কিনা? মানে কোথায় পাবলিশ হবে? মানে একটা ওয়েবসাইটে পাবলিশ করার পরে সেটা যেরকম অটোমেটিক্যালি ফেসবুকে যায়, তারপরে আপনার টুইটারে যায়, গুগল প্লাসে যায়। হ্যাঁ, এখানে এটাও হ্যাঁ করা সম্ভব। জাস্ট একটা উইজেট লাগাই দিলেই হবে, যে ওর কাজ হবে যখনই আপনি একটা আর্টিকেল পোস্ট করবেন ফেসবুকে, আপনি আর যাওয়ারই মানে যাবেনই না, জাস্ট অটোমেটিক্যালি সে কি করবে, আপনার ফ্যান পেজে সে পাবলিশ করে দিবে। ওই এরকম আছে। অপশনটা না এখানে বললেন কিছুক্ষণ আগে, গুগল প্লাস আচ্ছা, না হ্যাঁ আছে,
গুগল প্লাসে তো ডিফল্ট ভাবে আছে, আপনি ফেসবুকটাকেও করা যাবে, উইজেটস আছে এরকম, আপনাকে উইজেটস অ্যাড করতে হবে, উইজেটস আই মিন কোড এনে ছেড়ে দিতে হবে, এরকম কোড আছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে একটু বের হই। আর হচ্ছে টেমপ্লেটের এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আমি একটা থিম আপাতত একটু, এই যে যেমন এই থিমটা লাইভ প্রিভিউ আমরা দেখে নিই একটু, যে দেখতে কেমন দেখা যাবে যদি আমরা থিমটা ইনস্টল করি। এই যে এরকম দেখা যাবে আপনার সাইটটা, ঠিক আছে। যদিও খুব সাদামাটা দেখা যাচ্ছে, কিন্তু এটা ইমেজ থাকলে একটু ভালো লাগবে, এবং এটা মোবাইলে রেসপন্সিভ, ঠিক আছে। মোবাইলে রেসপন্সিভ কিনা জাস্ট একটু চেক করেন যে বিভিন্ন সাইট আছে, সেই সকল সাইটগুলিতে ওইরকম এই সাইট না, মানে অসংখ্য সাইট আছে যেগুলিতে আমরা চেক করতে পারবো বিভিন্ন মোবাইলে ট্যাবে দেখতে কেমন দেখা যাবে, আমরা এগুলি চেক করতে পারবো। সো আরো ভালো ভালো সাইট আছে, এটার চেয়ে চেক করা যাবে যে কোনটাতে দেখতে কেমন লাগবে, ঠিক আছে। সো এই যেমন ট্যাবে থাকলে এরকম দেখা যাবে সাইটটা, তার মানে এইভাবে টানতে হবে, তাহলে কি নিশ্চয়ই থিমটা অতটা ভালো না, তাই না, রেসপন্সিভ ওরকম না। কিন্তু যদি রেসপন্সিভ হতো তাহলে পুরো সাইটটাকেই সে ছোট করে নিয়ে আসতো। সো তো নিউজ প্রো থিমটা মোটামুটি খারাপ না, এটা কিছুটা রেসপন্সিভ আছে, তো আমরা এটা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটা জিপ ফরম্যাটে ডাউনলোড হবে। সো এটাকে আমি নিয়ে যাব হচ্ছে আমাদের ডেস্কটপে নিয়ে যাচ্ছি। এখন এই জিপ ফরম্যাটটা থেকে আমাকে যেটা করতে হবে, এটাকে একটু আনজিপ করতে হবে, অর্থাৎ এই যে এই জিনিসটা, এই এক্সএমএল ফাইলটা আমাকে বের করে সাইডে রাখতে হবে। আচ্ছা, এই যে আমি এক্সএমএল ফরম্যাটটা শুধু জিপ থেকে বের করে এনেছি, আমি এটাকে এখন আপলোড করব। সো চলুন আমরা আপলোড করি। কিভাবে আপলোড করবেন, এই যে ব্যাকআপ রিস্টোর, ব্যাকআপ রিস্টোরে ক্লিক করে এই যে দেখেন এই মুহূর্তে আপনার ওয়েবসাইটটা যতখানি অপটিমাইজ করা আছে সেটা যদি আপনি অক্ষত রাখতে চান তাহলে আগে ডাউনলোড করে নিতে পারেন সিকিউরিটি পারপাসে, দেন আবার আপনি এটাকে আপলোড করলে আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। সো আমি তো এখন পর্যন্ত সাইটে তেমন কিছু করিনি, সো আমার আর ডাউনলোড করার প্রয়োজন নাই, ব্যাকআপ রাখার প্রয়োজন নাই। আমি ব্রাউজে ক্লিক করে আমি আমাদের ডেস্কটপ থেকে সেই নিউজ প্রোটাকে নিয়ে আসবো। এই যে এটা এক্সএমএল ফাইলটা ওপেন করে নিচ্ছি, ওপেন করে আমি জাস্ট এখন আপলোডে ক্লিক করব। আপলোড হয়েছে, এবার আমরা এটা রিফ্রেশ দিব আমাদের সাইটটাকে, দেখেন সাইটটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইন, ওকে। আচ্ছা, সো এরপর আমরা এখানে যেটা করতে পারি, এটার ব্যাক এন্ডে যদি একটা ইমেজ, আমরা একটা নির্দিষ্ট মাপ আছে, নির্দিষ্ট মাপের ইমেজ যদি এই ব্যাক এন্ডে দিয়ে দেই তাহলে এই লেখাগুলো আবার এইভাবে থাকবে না, ওটা মানে চলে যাবে, ছড়িয়ে দেখাবে। আচ্ছা, সো ওটা ফেসবুকে ওই সাইজ রেজুলেশন কত কি, মানে এটার ব্যাক এন্ডে কি ইমেজ ওটা গ্রুপে দিয়েছি আমি, থাকলে হয়তো বা এটা এখনই চেঞ্জ করে দেখানো যেত। তো এখন আমরা যেটা করব, তারপর আমরা একটা ইমেজ দেখি নেওয়া যায় কিনা।
সব পিডিএফ দেখাচ্ছে কেন? আচ্ছা, আমরা এখন যেটা করব, আমরা লেআউট থেকে আমরা করব আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ব্রাউজ ব্যানার, আচ্ছা এটা অনেক বড় নিয়ে নিয়েছি, 1100 বাই আমি মানে 500 নিয়ে নিয়েছি। এটা নেওয়া দরকার ছিল 1100 বাই 300 মতো মনে হয় নেওয়া দরকার ছিল সাইজটা। যাই হোক, সো আমরা এটাকে এরকম ছোট একটা ফরম্যাটে একটা ইমেজ নিয়ে নিলে দেখেন এখন কিন্তু লেখাটা সে ছড়িয়ে গিয়েছে, তাই না? সো আমরা এভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারবো, 250 নিয়ে নিচ্ছি। এরকম একটা ব্যানার নেওয়া যাবে না, কিন্তু এই মানুষের ছবি, সেটা আর কি অন্য কিছু থাকলো, ভালো কিছু থাকলো। সো আগের চেয়ে তো বেটার দেখা যাচ্ছে, তাই না? একদম ফার্স্টের চাইতে এখানে বা আপনার ছবি থাকলো বা কোনো কিছু থাকলো, একটা ভালো কিছু রিলেটেড সুন্দর একটা ডিজাইন নিয়ে নিলেন। তো এটা আমরা কিভাবে করলাম? এটা কিন্তু আমরা হেডার অপশনে, ঠিক আছে? হেডারে গিয়ে জাস্ট আমি ইমেজটা আপলোড করেছি এখান থেকে। ওকে, আচ্ছা গেল। এরপর আমরা এই পাশে চলে আসি, আর এখানে যে কোনো কাজ করার পরে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লেআউট আসলাম। এরপর আমরা আসবো যেটা আমরা টেমপ্লেটে ছিলাম, আসলে যে টেমপ্লেটটা কিভাবে আপলোড করেছি সেটা আমরা দেখিয়েছি, এবং সেটাকে আমরা ওই লেআউটে গিয়ে জাস্ট একটু এটা একটু আপডেট করে নিয়েছি আর কি, এই অপশনটা। এই জন্য আমরা আবার টেমপ্লেট থেকে লেআউটে গিয়েছিলাম। এবার এখানে একটা জিনিস দেখেন যে এডিট এইচটিএমএল বলে একটা কথা আছে, এডিট এইচটিএমএল। তো সব কাজগুলো আসলে মূলত এডিট এইচটিএমএল এই আপনাকে কোডের কাজগুলো, অনেকগুলি কাজ এখানে করতে হবে। সো এখানে অসংখ্য কোড আছে, সো এই কোডগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, যেটা করতে হবে, যে কোনো কাজ করে এটাকে সেভ করতে হবে কিন্তু, ঠিক আছে? সেভ করে নিতে হবে। আর সেটিংসে যাই, এবার
সেটিংস অপশনটাতে আমরা প্রথমে তো সেটিংসের এই বেসিকে ছিলাম, এবার পোস্ট এন্ড কমেন্টস থেকে আপনি যে আপনার লেটেস্ট কতগুলি পোস্ট আপনি শো করতে চাচ্ছেন হোম পেজে, 5টা নাকি 7টা না কয়টা, সেটা করতে পারেন। আমার মতে 7টার চেয়ে 5টা হলে ভালো, তাহলে তাড়াতাড়ি লোড নিবে পেজটা। ওকে, আমি এটাকে 7টা থেকে এটাকে আমি 5টা করে নিচ্ছি। এরপর হচ্ছে যে কমেন্ট কারা করতে পারবে, তো ডিফল্ট ভাবে যা আছে তাই দিতে পারেন বা এনিওয়ান দিতে পারেন আপনার খুশি মতো। কমেন্ট মডারেশন করবেন কি করবেন না, কমেন্ট মডারেশনটা দিয়ে রাখেন, কারণ কেউ যদি আজে বাজে কমেন্ট করে তাহলে সমস্যা হতে পারে। সো অলওয়েজ দিতে পারেন বা সামটাইমস দিতে পারেন, এভাবে দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ সামটাইমস দিলে হবে কি যে 14 দিন পর্যন্ত আর কি এটা ইয়া থাকবে, ঠিক আছে। আর নেভার থাকলে তো এটা আলাদা ব্যাপার। সো এখানে আমি সেভ করে দিচ্ছি। এরপর মোবাইল অ্যান্ড ইমেইলে আপাতত কাজ নেই আপনার। ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিংয়ে যেটা করতে হবে, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ তো ডেফিনেটলি ইংলিশ থাকবেই। আর এখান থেকে টাইম জোন চাইলে চেঞ্জ করতে পারেন অথবা চেঞ্জ নাও করতে পারেন, সেটা আপনার খুশি। সার্চ প্রেফারেন্স, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমাদের অনসাইট কনফিগারেশনের যে পার্টটা ছিল আর কি ব্লগস্পটে, তো এখানে দেখেন ওই যে একটু আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে মেটা ডেসক্রিপশন, এই যে সেই মেটা ডেসক্রিপশন যেটা আমরা এখানে সার্চ ইঞ্জিনে কি করে দেখাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশনটা অফ আছে এটাকে কি করব, অন করে নিব। অন করে এখানে আপনি 150 ক্যারেক্টারের মধ্যে, ইউএসএ 156 ছিল, 55 ছিল, এখানে 150। সো 150 ক্যারেক্টারের মধ্যে কিছু একটা কথা লিখে রাখতে হবে আপনার সাইট সম্পর্কে, ইউনিক একটা কিছু লিখতে হবে, ঠিক আছে। সো আমি আপাতত ইউনিক লিখতে চাচ্ছি না, সময়টা সেভ করার জন্য জাস্ট আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। বাট আপনারা ডেফিনেটলি এখানে একটা ইউনিক একটা মেটা ডেসক্রিপশন লিখবেন 150 ক্যারেক্টারের মধ্যে, ওয়ার্ড না ক্যারেক্টার, বর্ণের মধ্যে। সেভ করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে যে এরর এন্ড রিডাইরেক্ট হচ্ছে যদি কোনো পেজ আপনার ওয়েবসাইটে না পায় তাহলে তাকে কি রিডাইরেক্ট করে আপনার অন্য একটা পেজে সে নিয়ে যাবে কিনা সেটা এখান থেকে করার কথা বলছে। তো এটা আমরা এখান থেকে করতে পারি বা আরেকটা অপশন আছে, তো আমি আরেকটা অপশনের মাধ্যমে সেটাকে দেখাবো, ঠিক আছে। আরেকটা অপশন সেটা হচ্ছে ওই যে একটু আগে দেখলাম না এডিট HTML কোড দেখলেন কতগুলো, সেখান থেকেও কাজটা করা যাবে। আর কাস্টম রিডাইরেক্ট হচ্ছে যে যদি এমন হয় যে কখনো আপনি চাচ্ছেন যে আপনার একটা নির্দিষ্ট পোস্টে যদি কেউ যায় সেটাতে না গিয়ে যদি অন্য একটা পোস্টে যদি রিডাইরেক্ট করতে চান, ধরেন আপনি 2টা পোস্ট লিখলেন, একটা iPhone 6 একটা iPhone 7, আপনি চাচ্ছেন যে iPhone 6 এর যে ভিজিটরটা আসবে সে যেন